আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ব্যান করার বিষয়টা সারা বিশ্বকে আমরা জানাচ্ছি, আমি যেখানে আছি সেখানে জানাচ্ছি, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানাচ্ছি, এবং তারা অনেক জায়গায় চিঠি দিচ্ছে বাংলাদেশ সরকারকে, যেটা তোমরা অবৈধ কাজ করতেছো, এটা অন্যায় কাজ করছো। ব্রিটিশ পার্লামেন্টে একাধিক ইনফ্লুয়েন্সিয়াল এমপিরা এটা নিয়ে কথা বলতেছেন। আমরা সব সময় কোর্টে গিয়ে প্রতিকার না, বাংলাদেশের মানুষের যে আন্দোলনের যে অগ্নি শিখা, সেটার উদ্গীরণের মুখে এই জাতীয় অন্যায়, অবৈধ, অসাংবিধানিক সিদ্ধান্ত থাকবে না। আর প্রয়োজন হলে আমরা আইনের আশ্রয় নেব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলছেন, কোন প্রতিষ্ঠানকে এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করে দেওয়ার পক্ষে আমরা না। বর্তমান আইনমন্ত্রী তিনি অ্যাটর্নি জেনারেল হিসাবে আদালতে গিয়ে আওয়ামী লীগকে ব্যান করার রিট পিটিশনের বিরোধিতা করে বলছেন যে না, আমরা কোন আদর্শকে বন্ধ করার পক্ষ না। বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান তিনি একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারভিউ দিয়ে বলছেন, শেখ হাসিনার ছেলেমেয়েরা যদি রাজনীতি করতে চায়, মানুষ গ্রহণ করে, তা করতে পারে। এখন তাদের প্রতিষ্ঠানকে বন্ধ করার ইউনুসের সিদ্ধান্ত, সেটাকে তারা অ্যাপ্রুভ করলো, অর্থাৎ ইউনুসের কুকর্ম, অকর্ম, অসাংবিধানিক কর্মকে অ্যাপ্রুভ করার ভিতর থেকে কার্যত অনেকেই মনে করে তারেক রহমান ক্ষমতায় থাকলেও লন্ডনে ইউনুস এসে যে চুক্তি করে গেছিল, সেই চুক্তির আঙ্গিকে ইউনুসের সমস্ত কুকর্মকে অ্যাপ্রুভাল দেবে, বৈধতা দেবে। এই শর্তেই হয়তো তারেক দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সহ বিশাল কর্ডনিং প্রোটেকশন দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে ইউনুস। নেপথ্যে ইউনুস, সামনে তারেক, এই আলোচনা কিন্তু এখন শুরু হয়েছে। ইউনুসের অপরাধের শেষ নাই। এই জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সে বলছে যে ইউনুস হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হাইয়েস্ট লেভেলের অর্ডারের একটা দুর্নীতিবাজ, একটা টাউট। সাংবাদিক আনিস তিনি শেখ হাসিনার তীব্র সমালোচক। তিনি বলছেন যে আমাদের এখন স্যালুট দিতে হয় শেখ হাসিনাকে। শেখ হাসিনা ঠিকই বুঝেছিলেন যে এ কত বড় টাউট, কত বড় দুর্নীতিবাজ। বিএনপি ঘরানার সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল আজিজ তিনি বলছেন যে আমি জীবনে যে কত অন্যায় করছি, এই ইউনুসের পক্ষে টকশোতে এসে কথা বলছি, আর্টিকেল লিখছি, এর মতো জঘন্য, এর মতো দুর্নীতিবাজ, এর মতো বাজে লোক মনে হয় দুনিয়ায় আর দ্বিতীয়টা নাই। এটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে বললাম। ইউনুস নিয়ে কথা যত কম বলি, কারণ এ হচ্ছে এত নিকৃষ্ট, এত খারাপ, এত স্বার্থান্বেষী, এত সেলফিশ যে এ নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টায় আমার কাছে যে তথ্যপত্র আছে সেটাই শেষ হবে না। কাজে ও শুধু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, ও রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, ও দুর্নীতির কাজ করেছে, ও বিচার বিভাগকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে, ও মবক্রেসি অর্থাৎ যার যা ইচ্ছা গায়ের জোর সেটা করেছে, এবং ওর সঙ্গে যারা পারিষদবর্গ ছিল তাদের অকাতরে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এ হচ্ছে ইতিহাসের চিহ্নিত সবচেয়ে জঘন্য একজন মানুষ। আমি ভিডিওটা দেখেছি, তারা বলছে বহু আগের থেকে প্ল্যান। 18 সালে আমরা শেখ হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা করে পারিনি, সেখানে তারা ভিপি নূরকে অভিযুক্ত করতেছে যে নূর যদি আর একটু শক্ত হইতো। আবার ওদের কেউ কেউ তো বলছে যে আমরা যদি 5 আগস্ট শেখ হাসিনাকে ফেলতে না পারতাম তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। তাহলে সেই অস্ত্রগুলো কোথায়? এই প্রশ্নগুলো রয়ে গেছে। কাজে ওকে নিয়ে আলোচনা যত কম করবেন, ও হচ্ছে আলোচনা করলে গন্ধ ছড়ায়। একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ও হচ্ছে এত খারাপ, এত নোংরা, এত নিকৃষ্ট যে দেশের মানুষকে প্রত্যাশা দেখিয়ে সব সুবিধাটা নিজে নিয়েছে, নিজের পারিষদবর্গ নিয়েছে। একটা বেহায়া, নির্লজ্জ, ফরহাদ মাজার একটা জুব্বা জাব্বা নিয়ে সারাদিন জ্ঞান বিতরণ করে, যত ভণ্ডামি কথাবার্তা বলে আর সরকারের বিরুদ্ধে বলে, আর নিজের স্ত্রীকে পাঠিয়েছে ইউনুসের পারিষদের একজন সদস্য হতে। ওনার বউ বলতেছে, ফরিদা আক্তার বাইরে এসে বলতেছে, আমেরিকার সঙ্গে চুক্তিতে আমি বিরোধিতা করেছিলাম। সর্বৈবভাবে মিথ্যা, কারণ তার নোট অফ ডিসেন্ট কোনো রেকর্ডে নাই। আর মিথ্যা যদি ওনার কথা না শুনে উনি রিজাইন দিলেন না কেন? বাইরে এসে একটা স্টেটমেন্ট দিয়ে বলতেন যে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অথবা বাংলাদেশকে ওই দেশের কাছে পরাধীন করা, আজ্ঞাবহ করার জন্য চুক্তি হচ্ছে, আমি এটা প্রোটেস্ট করে চলে আসলাম।
তখন চলে আসে নাই, হালুয়া রুটি সব খেয়েছে, এখন বলে আমি বিরোধিতা করেছিলাম। এই আর এক ভণ্ড গ্রুপ, এই ফরহাদ মাজহার এক ভণ্ড, তার স্ত্রী হচ্ছে আরেকটি ভণ্ড। কোন ক্যাবিনেটের ডিসিশনে কেউ যদি একমত না হন, তিনি রিজাইন দিতে পারতেন, দেননি। যে কোনো ফরেন কন্ট্রাক্ট হতে গেলে সেটাকে ভ্যাটিং বলে। এই ভ্যাটিং হয় আইন মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয় দেখে যে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা, সেই ভ্যাটিং এ পরে চুক্তি হয়। ভ্যাটিং না হয়ে কোনো চুক্তি হয় না। আমিও তো 2টা মন্ত্রণালয় মন্ত্রী ছিলাম। আমাদের কোনো চুক্তি করতে গেলেও আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং নিতে হতো। কাজী উনি যেটা বলেছেন, এখন হয়তো পরিস্থিতি বিপক্ষে, এই জন্য বলছেন আমি কিছু জানি না। এটা বললে হবে না, তো অফিসের রেকর্ড আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সরকারি ব্যবস্থাটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না। এখানে যা কিছু করা হোক সমষ্টিগতভাবে দায়বদ্ধ ক্যাবিনেট, আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে দায়বদ্ধ, সমষ্টিগত দায়বদ্ধ, পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ। কারুই পরিত্রাণ হবে না, কারুই পরিত্রাণ হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। যত অকর্ম, কুকর্ম, দেশদ্রোহিতা, রাষ্ট্রের স্বার্থ, কি বলে, মানে বাংলাদেশের অথরিটি যেটা, আমাদের সভারেন্টি যেটাকে বলে, সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার যে চুক্তি করেছে। একসময় তারা বলতো যে শেখ হাসিনার সময় বাংলাদেশ করদ রাজ্য হতে যাচ্ছে, বাংলাদেশ তার সার্বভৌমত্ব হারিয়ে ফেলতেছে। শেখ হাসিনা বলছিল আমি বাঙালির, বাংলাদেশের অধিকারকে কোনোভাবে বিসর্জন দিয়ে কারু কৃপা নিয়ে ক্ষমতায় থাকবো না। কিন্তু এখন দেখা গেল নির্বাচন হওয়ার 59 দিনে পূর্বে, 60 দিন পূর্বে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। যে এগ্রিমেন্টে নতজানু শুধু না, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি তেল কিনতে যাব, পারমিশন লাগবে অমুকের, আমি এইটা কিনতে যাব, পারমিশন লাগবে অমুকের। অর্থাৎ আমার যে সার্বভৌমত্ব সেটাকে আমি বিকিয়ে দিয়ে দিছি। এবং এই সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার মধ্য থেকে শুধু যে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, রাষ্ট্রের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে? ধরেন আমি গম কিনবো, আমি একটা রাষ্ট্র থেকে কম দামে গম পাচ্ছি না, এই চুক্তি অনুযায়ী আমার কিনতে হবে ওনারা যেখান থেকে নিতে বলেন সেখান থেকে, আইদার ওনার কাছ থেকে অথবা ওনার কোন রিকমেন্ডেড অথরিটির কাছ থেকে। অর্থাৎ ডাবল দামে দরকার হয় কিনতে হবে, আমার আর নিজের কোনো অথরিটি থাকলো না। এই যে আমার নিজের যে সার্বভৌমত্ব, আমি আমার মতো করে কিনবো, আমার মতো করে রাষ্ট্রের অধিকার রক্ষা করব, আমার স্বার্থ রক্ষা করব, সেইটাকেও বিসর্জন দিয়ে কার্যত আমার সার্বভৌমত্বকে তারা বিসর্জন দিয়েছে। এই দায় ইউনূসের যে কত মামলা হবে, ও যদি বেঁচে থাকে, ইউনূস এবং তার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত, প্রত্যেকের এই দায় বহন করতে হবে। শুধু তাই না, এই অপরাধকে যদি পার্লামেন্ট অনুমোদন করে, তাহলে যারা অনুমোদন করবেন তারাও কিন্তু এই অপরাধের দায় দায়িত্ব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন না। দেখুন, ইন্টারন্যাশনালি যে সকল সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে বাংলাদেশের, কানাডার একটি আদালতের রায়, আমেরিকার রেকর্ডে, আরো অনেক দেশে, তারা কিন্তু এখন ক্ষমতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত করে তার কার্যক্রম নিষিদ্ধ করলো ইউনূস এবং তাকে অ্যাপ্রুভড করলো, অনুমোদন করলো তার এক গভর্নমেন্ট নিয়ন্ত্রিত পার্লামেন্ট। ধরেন আমি আপনার দর্শক শ্রোতাদের জন্য বলছি, আওয়ামী লীগ সন্ত্রাসী, এটি কে বলছে? কোন আদালত কি রায় দিয়ে বলছে যে আমরা এই কর্মকাণ্ডে পাইলাম এই সংগঠনটা সন্ত্রাসী? না। আওয়ামী লীগ গণহত্যাকারী, কোন আদালত রায় দিয়ে বলেছে এই সংগঠনটা গণহত্যাকারী হিসাবে রায় দিলাম, দণ্ডিত করলাম? কারণ ব্যক্তিকে যেমন রায় দেওয়া যায়, সংগঠনকে দেওয়া যায়। তাহলে কোনো কম্পিটেন্ট আদালত আমাকে সন্ত্রাসী সংগঠন অথবা গণহত্যাকারী সংগঠন হিসাবে বলেনি। দ্বিতীয়ত, রাষ্ট্র যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায়, তাহলে একটা আইন আছে, এই আইনটা পৃথিবীর সব দেশে প্রযোজ্য, সেটেলড প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। এই সেটেলড প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসে বলা হয়, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা আমাদের সংবিধানে আছে, কাউকে ডিফেন্ড করার সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আচ্ছা ধরুন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, নিয়ম কি?
আওয়ামী লীগকে এটা ফোকাস করতে হবে, তোমার এই কর্মকাণ্ড আমাদের কাছে আসছে, এতে মনে হচ্ছে তুমি খারাপ লোক ইত্যাদি ইত্যাদি। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আমি জবাব দেবো। জবাবের পর যদি দেখা যায় যে না, আমার জবাবটা স্যাটিসফ্যাক্টরি না, তখন উনি একটা কনক্লুশনে আসবেন, তোমার জবাব সন্তোষজনক না, আমরা সিদ্ধান্ত নিলাম তুমি খারাপ। এটাও করা হয়নি। তৃতীয়ত, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 38-এ বলা হয়েছে এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক সভা সমিতি সংগঠন করতে পারবে। এই 33-এর পর ধারাবাহিকভাবে অনেকগুলো অনুচ্ছেদে বলা হয়েছে মানুষের অধিকার, বাক স্বাধীনতা, ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি। তা আমি সংগঠন করার অধিকার, তুমি আমার সংগঠন বাঁচাই রাখছো, আমি কাজ করতে পারবো না, এটি বলতেছো। তাহলে তুমি আমার যে সাংবিধানিক অধিকার আর্টিকেল 38-এ এবং অন্যান্য আর্টিকেলে তুমি আমার সেই অধিকার খর্ব করছো। ফলে আইনগত ভাবেও হয় না, এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে হয় না। আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু কিছু সংগঠনকে তারা তাদের দৃষ্টিতে মনে করে এটা সন্ত্রাসী সংগঠন, তার তালিকার ভিতরে আওয়ামী লীগ নাই। ফলে আওয়ামী লীগকে গায়ের জোরে তার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। এর দ্বারা কি খারাপ কাজটা করছে, ওই যে বললাম, ধরেন এই দেশে ইলেকশন হবে, আওয়ামী লীগের প্রার্থী হলে আর এই প্রার্থীকে ভোট দিত 50%-এর অধিক লোকরা, 57% লোকরা ভোট দিত। আপনি 57% লোকের ভোটাধিকারকে আপনি নিষিদ্ধ করছেন। তার অধিকার ভোট দেবে আপনাকে বা আমাকে। আপনি যদি আমাকে নির্বাচন করতে না দেন, তাহলে আপনি আমার ভোটাধিকার প্রয়োগ করার জায়গায় যে ভোটার আসবে আপনি তাকেও তার অধিকার খণ্ড করলেন। তাহলে 50%-এর অতিরিক্ত মানুষের ভোটাধিকারকেও আপনি কার্টেল করলেন, খর্ব করলেন। গত 30শে মার্চ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশে ইউনূসের আমল থেকে যে চলমান মব কালচার সেটি আর থাকবে না। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের 2 দিনের মাথায় মব সৃষ্টির পর পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যশোরের কেশবপুরে। সবশেষ গত 2 দিনে দেখা যাচ্ছে মবের ঘটনা ইউনূসের আমলের মতোই বাড়ছে। 10 ফেব্রুয়ারি টিএসসিতে হামলার ঘটনার পরদিনই কুষ্টিয়ায় মাজারে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিচ্ছে ফিরে এসেছে ইউনূসের আমলের মব সন্ত্রাসের সেই দিনগুলো। এরই মধ্যে বাড়ছে চাঁদাবাজির ঘটনাও। মব সন্ত্রাস আর চাঁদাবাজির ঘটনার মধ্যে গণমাধ্যমের আরেকটি খবর হলো, নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। সবচেয়ে আতঙ্কের খবর হলো, এবার জঙ্গি তৎপরতা ধরা পড়েছে 16 বছরের কিশোরও। অফলাইনের পাশাপাশি জঙ্গিরা অনলাইনে চালাচ্ছে তৎপরতা, যেখানে নতুন সদস্য রিক্রুট থেকে শুরু করে বোমা বানানোর গাইড বুকও সরবরাহ করছে। এর মধ্যে আরেকটি খবর পুলিশ আর গোয়েন্দাদের আতঙ্ক বাড়াচ্ছে। সেটি হলো পেন গান বা দেখতে কলমের মতো একটি অস্ত্র এখন সন্ত্রাসীদের কিলিং মিশনের হাতিয়ার। দেখতে হুবহু স্টিলের কলমের মতো এই অস্ত্রটার উপরে থাকে একটি পুশ বাটন এবং সামনে সূচলো নিব। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনের চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবারের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি ভয়ঙ্কর এক মারণাস্ত্র। অনুসন্ধানে 2018 সাল থেকে মাওবাদী সন্ত্রাসীদের হাতে এ ধরনের অস্ত্র থাকার তথ্য আমরা জানতে পেরেছি। প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে এই ধরনের অস্ত্র আসলো কিভাবে? মব আর চাঁদাবাজি ঠেকাতে না পারা নতুন সরকার নতুন জঙ্গি আর নতুন অস্ত্রের দৌরাত্ম্য কিভাবে ঠেকাবে? বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের 1.5 বছরের শাসনামলকে মব সন্ত্রাসের সুবর্ণ সময় বলে অনেকে অভিযোগ করে থাকেন। ইউনূসের আমলে জাসদ নেতা ও সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল মব সন্ত্রাসীরা। ইউনূসের আমলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ধানমন্ডির 32 নম্বর বাড়িটি সহ মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত স্থাপনা কোনো কিছুই বাদ যায়নি মবের আক্রমণ থেকে। অবশ্য ইউনূসের গুণমুগ্ধদের কাছে এসব কিছু ছিল প্রেসার গ্রুপের কাজ। এই মব সন্ত্রাস এতটাই বেড়েছিল যে গত বছরের 6 সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। তার আগে দেশের শত শত মাজারে হামলার ঘটনা ঘটেছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দেয়া তথ্য মতে 2024 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 17 মাসে সারা দেশে
413টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, যাতে নিহত হয় অন্তত 259 জন। বিএনপি ক্ষমতায় আসার পর গত 18 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, মব কালচার শেষ। এরপর গত 30 মার্চ জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছিলেন, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দেখা যাচ্ছে ইনুসের আমলে মাজারে হামলার ঘটনা ছিল নিয়মিত ঘটনা, সেটি আবারও ঘটল 11 এপ্রিল কুষ্টিয়াতে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি আস্তানায় হামলা চালিয়ে পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কিছু লোক। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এই সময় সেখানে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। তার একদিন আগে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারদের পিটিয়েছে একদল লোক। এরই মধ্যে ইনুসের আমলের মতো মব তৈরি করে পুলিশের উপর আক্রমণ চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার শেষ বলে যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা কি জাদুঘরে চলে গেছে? মব সন্ত্রাসের সাথে চলছে নীরব ও প্রকাশ্যে চাঁদাবাজি। সবশেষ ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা পরিচয় দিয়ে 5 লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনা বেশ ভাইরাল হয়েছে। এর মধ্যে গণমাধ্যমের খবর হলো, জঙ্গিরা পুনরায় সংগঠিত হচ্ছে, তারা নিজেদের নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে। গত 8 এপ্রিল টাইমস অব বাংলাদেশে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর নতুন করে তৎপরতার লক্ষণ দেখা যাচ্ছে। জঙ্গি সংগঠনের সদস্যরা অনলাইন এবং অফলাইন দুই প্ল্যাটফর্মের মাধ্যমেই তাদের নেটওয়ার্ক পুনর্গঠিত ও সম্প্রসারণের চেষ্টা করছে। সংবাদ মাধ্যমটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের বরাত দিয়ে বলেছে, পুলিশের এই বিশেষ উইং জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত বেশ কয়েকটি গোপন অভিযান শনাক্ত করেছে। সম্প্রতি এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্টটিতে ফরিদপুর, যাত্রাবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর ও যশোরের সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এসব ঘটনা গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে। এর মধ্যে উদ্বেগের ঘটনা হলো, পুলিশ গত কয়েক মাসে যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে 16 বছরের কিশোরও আছে। এই কিশোরের বিরুদ্ধে অনলাইনে জঙ্গি তৎপরতা চালানোর প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা বলছেন, এই কিশোর তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এর মতাদর্শ প্রচার করতে, নতুন সদস্য নিয়োগ করতে এবং পিডিএফ ফরম্যাটে বোমা তৈরির ম্যানুয়াল সহ সামগ্রী বিতরণ করতে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিল। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশ চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর সিটিটিসির কর্মকর্তারা দাবি করেছেন, তারা বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পেয়েছেন। গোয়েন্দাদের ধারণা, ইনুস সরকার আমলে জেল থেকে পলাতক জঙ্গিরা নতুন করে এসব রিক্রুট করে থাকতে পারেন। তবে সিটিটিসির কর্মকর্তারা নতুন করে জঙ্গি তৎপরতার প্রমাণ উল্লেখ করলেও সন্ত্রাস বিরোধী ইউনিট বা এটিইউ এর প্রধান প্রকাশ্যে দেশে সংগঠিত জঙ্গিবাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন। অবশ্য দেশে জঙ্গি তৎপরতা থাকার কথা ইউনূসের আমলেও অস্বীকার করা হয়েছিল। তা সত্ত্বেও কয়েকজন জঙ্গিকে ওই আমলে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। গোয়েন্দারা বলছে, কেরানীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরের বিস্ফোরণ, ফরিদপুরের স্কুল ব্যাগে বোমা উদ্ধার, যাত্রাবাড়ির চেক পয়েন্টে এক পুলিশ কর্মকর্তার উপর ছুরির হামলা এবং মোহাম্মদপুরের রহস্যজনক বিস্ফোরণ তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দর্শক, মব সন্ত্রাসী বা চাঁদাবাজরা যখন এখনো বুক ফুলিয়ে তাদের কাজ করে যাচ্ছে, জঙ্গি আছে কি নেই তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলোর মধ্যে বিতর্ক চলছে। তার মধ্যে গণমাধ্যমের একটি শিরোনাম হলো, ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক পেনগান। বাংলা যাকে বলা হচ্ছে কলম অস্ত্র। এই পেনগান এখন বেশি ব্যবহৃত হচ্ছে টার্গেট কিলিং এ। পুলিশের ধারণা, রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অপরাধ জগতের আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ অস্ত্রের বাজারে পেনগান বেশি পাওয়া যাচ্ছে। বেশ কিছু টার্গেট কিলিং এ এই অস্ত্র ব্যবহার হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশ এখনো বিস্তারিত কিছু জানে না এই নতুন অস্ত্র নিয়ে।
খুবই ছোট্ট একটি কলম সদৃশ এই অস্ত্রের উৎস খুঁজে বের করা, এটার অবৈধ কারবারির সঙ্গে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে সেগুলো নিয়ে কাজ করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম দৈনিক যুগান্তরকে বলেছেন, উদ্ধার করা পেনগান সম্পূর্ণরূপে একটি ইউনিক অস্ত্র। অপরাধীরা এ ধরনের অস্ত্র এর আগে অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে এমন তথ্য পুলিশের কাছে নেই। আমাদের অনুসন্ধান বলছে, ভারতের ছত্তিশগড়ের মাওবাদী বিদ্রোহীদের নিজস্ব কারিগরি দল কিছু পেনগান তৈরি করে থাকে। 2018 সালে 22 জুলাই বিডি নিউজ 24 প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বিশেষ এই বন্দুকটি মাওবাদীদের কারিগরি দল উদ্ভাবন করেছে বলে সন্দেহ ভারতীয় পুলিশের। ওই দিন ছত্তিশগড় রাজ্যের বিজাপুর ও দান্তেওয়াদা জেলার সীমান্ত সংলগ্ন গ্রামে তল্লাশিকালে ভারতীয় পুলিশ দেখতে অদ্ভুত এই অস্ত্রটি প্রথম উদ্ধার করেছিল। বাংলাদেশে এই পেনগান প্রথমে গোয়েন্দাদের নজরে আসে 2024 সালে। ওই বছরের 16ই মে গোয়েন্দা পুলিশ সাভার থেকে গ্রেপ্তার করে খুলনা অঞ্চলের একসময় দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে। তার বিষয়ে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র কারবারে জড়িত শিমুল ভূঁইয়া। তার মোবাইল ফোন থেকে পেনগানের ভিডিও উদ্ধার করা হয়। সে সময় শিমুল ভূঁইয়া গোয়েন্দাদের জানান, বাংলাদেশে পেনগানের চাহিদা দিন দিন বাড়ছে। সন্ত্রাসীদের পাশাপাশি অনেক রাজনৈতিক নেতাও পেনগান কিনতে চান। সবশেষ গত 23 এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে দিনের বেলা এক গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে এই পেনগান উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এই বিশেষ অস্ত্রটি জব্দ করা হয়। গোয়েন্দারা এখন এর উৎস এবং চোরাচালান রুট খুঁজে বের করার চেষ্টা করছেন। এরপর থেকে পুলিশের মধ্যে আলোচনা তুঙ্গে ক্ষুদ্র এই মারণাস্ত্র নিয়ে। পেনগান দেখতে সাধারণ লেখার কলমের মতো, যা সহজেই পকেটে বা কলমদানিতে লুকিয়ে রাখা যায়, ফলে সন্ত্রাসীরা সহজেই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারে। এছাড়া দেশে অতীতে এ ধরনের অস্ত্র ব্যবহারের নজির না থাকায় পেনগানের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খুব একটা তথ্য নেই। ভয়ঙ্কর এই আগ্নেয়াস্ত্র কলমের ক্লিপ আকৃতির অংশটি ট্রিগার হিসেবে ব্যবহৃত হয়। এই অস্ত্র দিয়ে খুব কাছ থেকে কাউকে গুলি করলে বাঁচা কঠিন। প্রশ্ন হলো, পুরাতন মব বাহিনী আর নতুন জঙ্গি গোষ্ঠীর সাথে নতুন ধরনের অস্ত্রের তৎপরতা ঠেকাতে কতটুকু সক্ষম পুলিশ বাহিনী? নির্বাচিত রাজনৈতিক সরকার আমলেও যেখানে পুলিশের উপর মব তৈরি করে আসামি ছিনতাইয়ের ঘটনায় সরকার নির্বিকার থাকে, তখন পুলিশ নিজেদের সক্ষমতা কতটুকু দেখাতে পারবে? আমি একবার বাংলাদেশের এক খুব প্রথিতযশা শিল্পীকে খুব বাজেভাবে গালি দিয়েছিলাম। ঘটনাটা ঘটেছিল 2024 সালের জুলাই মাসে, যখন আন্দোলন খুব চরমে। সাধারণত আমি খুব শান্তশিষ্ট মানুষ, আমি খুব গালাগালি করতে পারি না, এটা আপনারা জানেন। যে যদি আমি গালাগালি করতে পারতাম তাহলে আমার ইউটিউবে অনেক দর্শক হতো এবং অনেক বেশি ভিউ পেতাম। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমি গালাগালি আসলে করতে পারি না। কিন্তু ওই দিন আমি রাগ সামলাতে পারিনি এবং গালাগালিটা করেছিলাম। ঘটনাটা একটু খুলে বলা যাক। তখন জুলাই মাসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেতু ভবন এটা ওইটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সেই সময় আমারই কিছু বন্ধু মানুষ, কিছু শিল্পী মানুষ যারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া অঙ্গনের সেলিব্রিটি, তারা দেখলাম বাংলাদেশ টেলিভিশন ভবনে গিয়েছেন, পুড়ে যাওয়া ভবনটা দেখছেন, ক্যামেরার সামনে তারা নেকা নেকা কথাবার্তা বলছেন এবং কান্নাকাটি করছেন। যখন এই নিউজটা আমি দেখি তখন আমি একটা টেলিভিশন চ্যানেলে টকশোর জন্য এখানে বসে আছি, বিরতির মধ্যে আমি এই নিউজটার ক্লিপটা দেখলাম এবং হঠাৎ করে আমি আসলে রাগ সামলাতে পারিনি। আমি ফোন করে বললাম যে বলে, তারপরে বললাম যে আপনারা কি এখন কি বিটিভি ভবন জিয়ারতের সময়? যখন আমি এটা বলছি, আমার পাশে বসে থাকা আমার এক সাংবাদিক বলতে, আরিফ ভাই এইভাবে বলে না। কেন? বলে এই ক্লিপ বাইরে চলে যাবে, আপনি জিয়ারত শব্দটা বলেছেন, ধর্মানুভূতিতে আহত হয়ে আপনি আরো কোন বিপদে পড়ে যাবেন। তা আমি বললাম যে এই সময়ে এসে দেশ যখন একটা বড় ক্রাইসিসে যাচ্ছে, এগুলো হচ্ছে আরেক ধরনের উস্কানি দেওয়া। যে টেলিভিশন ভবনের সামনে রাস্তায় লোক মারা যাচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে, সেটা নিয়ে আলাপ না করে, সেটার কারণ না খুঁজে, সেটা থামানোর চেষ্টা না করে টেলিভিশনের গিয়ে ইট কাট কড়িবর্গা নিয়ে আমাদের শিল্পীরা যা করছেন সেটা সহ্য করতে পারি নাই। ঘটনাটা মনে হলো, কারণ এখন যদি যে শিল্পীকে আমি বকা দিয়েছিলাম তিনি যদি আমাকে ফোন করেন এবং যদি বলেন যে ভাই এখন কেমন লাগে, তাহলে আমি কি জবাব দেব? এবং সেই জবাবটা যেহেতু দিতে পারি, এই জন্য আজকে আজকের এই ভিডিওটির অবতারণা করলাম।
আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে, যখন এই টেলিভিশনের ঘটনাটি আমার মনে পড়লো এই কারণে যে তিনি গিয়েছেন মঞ্চ নাটক দেখতে। কখন মঞ্চ নাটক দেখতে গিয়েছেন? যখন আজকে কুষ্টিয়ার দৌলতপুরে একজন তথাকথিত পীর, মিডিয়ার ভাষায় তথাকথিত পীর কে মব করে পিটিয়ে কুপিয়ে মারা হয়েছে। পীর এবং পীরের নাম শামীম এবং তার সাথে আরো 2 জন সহযোগী, 3 জন আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত একজন মারা গিয়েছেন, তিনি হচ্ছেন সেই পীর। যদিও আমাদের মিডিয়া বলছে কথিত পীর, আমি জানি না কথিত কোনটা আর সার্টিফাইড পীর কোনটা, সেটা প্রথম আলো এবং অন্যান্য পত্রিকা ভালো বলতে পারবে। কিন্তু যাই হোক, এইরকম একটা মব শুরু হয়েছে। এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ এর ঠিক আগের দিন গতকালকে শাহবাগে 7-8 জন বসে চা খাচ্ছিলেন এবং এদের মধ্যে তাদেরই একজন বন্ধু, যিনি তৃতীয় লিঙ্গ কিন্তু রাষ্ট্র স্বীকৃত একটা লিঙ্গ, এবং সেখানে বসে চা খাচ্ছিলেন। একদল লোক মিছিল করে গিয়ে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করেছে, মেরেছে। আর একটা মবের ঘটনা। এই যখন দেশের পরিস্থিতি, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাটক দেখতে গিয়েছেন। আমি এটাকে মোটেও খারাপ দিকে দেখি না, কারণ দেশে প্রতিদিনই ক্রাইসিস লেগে থাকে। যেদিন দেখা যায় যে ফেরিতে একটা বাস ডুবে মারা গেল, শিশু সহ অনেকেই মারা গিয়েছেন, সেদিন তার খেলা দেখার একটা সূচি থাকে। তারপরে হামে এখন পর্যন্ত 150-র মতো বাচ্চা মারা গিয়েছে আমাদের বিভিন্ন জায়গায়, এবং এটা এখনো ছড়াচ্ছে। যদিও এটাকে মিডিয়া এক ধরনের ব্ল্যাক আউট করে রেখেছে, কিন্তু একটা ন্যাশনাল ক্রাইসিস। এইটার সময়ও কিন্তু দেখা যাচ্ছে যে সিনেমা দেখা, নাটক দেখা, এগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন। কারণ হচ্ছে যে মব বন্ধ করার জন্য উনি যাকে বানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে শুধু স্বরাষ্ট্র নয়, তার কাছে দুনিয়ার সকল রাষ্ট্র দিয়ে জাতীয় সংসদে শুধুমাত্র টেবিল চাপড়ানো ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যানের কোনো প্ল্যান খুব একটা নজরে পড়ছে না। এটা খুবই অ্যালার্মিং অবস্থা, এটা খুবই খারাপ কাহিনী। কারণ আপনি দেখবেন যে মব বন্ধ করে দেওয়া হবে বা মব এখন আর করা হবে না, সহ্য করা হবে না, এটা যিনি বলেছিলেন আমাদের সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্বরাষ্ট্র ছাড়া বাকি সব রাষ্ট্র নিয়েই উনার চিন্তা। উনি সংসদে বসে, পাশে সংসদ নেতা বসে থাকেন, কিন্তু উনি সবসময় বলেন সংসদ নেতার অনুমতিক্রমে। পাট মন্ত্রণালয়ে কি হবে এটার জবাবও উনি দেন, শিক্ষা মন্ত্রণালয়ে কি হবে সেটার জবাবও উনি দেন। আরো কি কি মন্ত্রণালয় আছে না, আমাদের 50-60টা মন্ত্রণালয় আছে, অধিকাংশ কি কাজে লাগে ভাই আমি জানি না, বাট সবগুলো নিয়ে সালাউদ্দিন সাহেব জবাব দিয়ে থাকেন। উনি এক ধরনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে আছেন, যেটা মনে হচ্ছে। যদি থাকেন এতে কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে আমার মনে একটু প্রাতিষ্ঠানিক করে ফেলা উচিত। ওনাকে একটা উপপ্রধানমন্ত্রী বা সংসদের উপনেতা হিসাবে কোনো এক ধরনের পদ দিয়ে জিনিসটাকে করে ফেলা যায়, এবং তার পাশাপাশি শুধুমাত্র স্বরাষ্ট্র দেখার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য একজন শক্ত সমর্থ স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই সরকারের খুব প্রয়োজন পড়ে গিয়েছে। সরকারের যেটাকে বলা হয় হানিমুন পিরিয়ড, এই হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে। এখন মানুষ কিছু অ্যাকশন দেখতে চায়, কিন্তু এই অ্যাকশন যদি না দেখা যায় তাহলে কিন্তু মুশকিল। যে মবের কথা বলা হচ্ছে, এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের মব এখানের মধ্যে তৈরি হচ্ছে, এবং স্বরাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। কি খারাপ? আপনারা দেখবেন যে বাংলাদেশের যে একজন বিখ্যাত কিডনি ডাক্তার আছেন, ডাক্তার কামরুল ইসলাম, শ্যামলীতে একটা ক্লিনিক উনি চালান, এবং উনি বিনামূল্যে প্রায় 2000-এর উপরে দরিদ্র কিডনি রোগীদের চিকিৎসা করেছেন বলে আমরা জানি। তিনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। তার এখানে গিয়ে তথাকথিত যুবদল নেতারা চাঁদাবাজি করছে। গরিব রোগীর চিকিৎসার টাকা, গরিব রোগীর খাবারের টাকা, চাল প্রতি কেজি 10 টাকা করে বেশি তাদের কাছ থেকে নিতে হবে, ডিমের দাম বেশি করে নিতে হবে, এবং এই ফোর্স করছে। ডাক্তার কামরুল ইসলাম টেলিভিশনে বলেছেন 5ই আগস্টের পরে এই যন্ত্রণা শুরু হয়েছে। মানে তিনি দীর্ঘদিন ধরে এইখানের মধ্যে ব্যবসা বাণিজ্য করে ক্লিনিক চালিয়ে যাচ্ছেন, গরিব রোগীদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন খুবই স্বল্প মুনাফা রেখে। তিনি আগে এই যন্ত্রণায় পড়েন নাই। এই যন্ত্রণায় যখন পড়েছেন ডাক্তার কামরুল ইসলাম, যিনি জাতীয়ভাবে পরিচিত একজন চিকিৎসক, যিনি জাতীয় রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক, তিনি কি করেছেন? তিনি থানায় গিয়েছেন, জিডি করেছেন, পুলিশের ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের বলেছেন, কোনো অ্যাকশন হয় নাই। এই হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেবের স্বরাষ্ট্র চলছে। পরবর্তীতে যেটা হয়েছে, কালের কণ্ঠ পত্রিকা এই নিউজটি করেছে, ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, কথাবার্তা শুরু হয়েছে, তখন আমরা দেখলাম যুবদলের সভাপতি এবং খুব সম্ভবত সাধারণ সম্পাদক তারা গিয়েছেন সেখানে, এবং তারা গিয়ে বলেছেন যে অচিরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেলিভিশন ক্যামেরার সামনে তারা র্যাবের একজন কর্মকর্তাকে ফোন করেছেন,
র্যাবের এই কর্মকর্তা বলেছেন 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে। সেটা বলার পরে প্রায় 2 দিন চলে যাচ্ছে, গ্রেফতারের কোনো খবর আমরা এখনো পাইনি। আমি এটাকে খুব অস্বাভাবিক দেখি না। মানে একজন লোকের নামে যখন আপনি টেলিভিশনে নিউজ চলে যাবে, সোশ্যাল মিডিয়া নিউজ চলে যাবে, সে সরে পড়বে, সে পালিয়ে যাবে, তাকে হয়তো আপনি 2 ঘন্টায় গ্রেফতার করতে পারবেন না, 2 দিনে করতে পারবেন না, 2 মাসে করতে পারবেন না, সেটা হতে পারে। মানে আমরা বাস্তবসম্মত পর্যালোচনাটা করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার কামরুল ইসলাম প্রথম যখন অভিযোগ করলেন, কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না? এই যারা অ্যাকশন না নিল, যে পুলিশ অফিসাররা এখানের মধ্যে আছে, থানার মধ্যে আছে, আমরা শুনেছি উনি ডিআইজি পর্যন্ত গিয়েছেন, যদি গিয়ে থাকেন তারা কেন অ্যাকশন নিল না, সেই বিষয়ে আমাদের সালাউদ্দিন সাহেব, বা যদি বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার নামে বলা হচ্ছে উনি চাঁদাবাজি সহ্য করবেন না বলে আমাদেরকে পাঠিয়েছেন, তাদের কি অ্যাকশন ছিল? তারা তো এখনো দায়িত্বে আছেন, কাজে আছেন, তাদেরকে কি কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়েছে? আনা হয় নাই। আমরা বরং পাচ্ছি, কয়েকদিন আগে দেখলাম মুরগির বিষটাকে বিক্রি করবে, এই জন্য বিএনপি এবং জামাত দুইজনে মিলে সংঘর্ষ করছে। 2 দল মিলে সংঘর্ষ করছে, কারা মুরগির বিষটা বিক্রি করবে। যাই হোক, এই খবর আপনারা অনেকে দেখেছেন, আমি বিষটার দিকে আর যেতে চাই না, আমি মূল অ্যাকশনের মধ্যে দেখতে চাই। কারণ হচ্ছে কি, এই মুহূর্তে যে সরকার চলছে, যে মুরগির বিষটার সরকার, যেখানের মধ্যে সরকার এবং বিরোধী দল, তারা কিন্তু জনগণের দৃষ্টি এইসব জায়গা থেকে সরিয়ে ফেলানোর জন্য জাতীয় সংসদে এক ধরনের নাটক শুরু করেছে। সেই নাটকটা হচ্ছে সেই তথাকথিত, আপনারা জানেন, যে নাটক করে গত 1.5-2 বছরে ইউনূস এবং তার বাটপার পরিষদ লুটপাট করে চলে গেছে। সেই জুলাই সনদ, জুলাইয়ের কাগজ আনো, জুলাইয়ের এইটুক কমিটমেন্ট হয় নাই, সেইটুক কমিটমেন্ট হয় নাই। এবং এরা এক ধরনের নাটক করছে। আপনারা জানেন যে বিএনপি এবং জামাত, যারা প্রায় 18 বছর একসঙ্গে ছিলেন, তারা এখন একজন আরেকজনের এইটা নিয়ে কথা বলতে গিয়ে দেশের হাম নিয়ে কোনো কথা হচ্ছে না গুরুত্বপূর্ণভাবে। মিডিয়া এক ধরনের ব্ল্যাক আউট হচ্ছে। মিডিয়া তো মনে করেন যে, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, আরও বেশি চামচামি শুরু করেছে। এটা আগেও ছিল, আমরা এটা অস্বীকার করি না। শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পিছনে যে প্রথম স্পার্কটা তৈরি হয়, সেটাও কিন্তু এই মিডিয়ার এই ফাইজলামি প্রশ্নের মাধ্যমে হয়েছিল। আর এখন তো আমরা দেখি, জাইমা রহমান মাথায় কাপড় দিলেন, জাইমা রহমান মাথা পানির গ্লাসে পানি ঢাললেন, উনি ডান পা সামনে দিয়ে এগুলেন, এইসব খবরের মধ্যে চলছে। এইভাবে একটা দেশ, রাষ্ট্র এখন পর্যন্ত যেভাবে চলছে, এটা আশঙ্কাজনক এবং এটা আরো বাড়বে। বিশেষ করে মব সংস্কৃতি যদি আরেকবার ফিরে আসে, মুশকিল। এবং এই মব সংস্কৃতিটা তৈরি হচ্ছে এখন একটা ভিন্ন গ্রুপের জায়গায় দেখতে পাচ্ছি আমরা। আদি মবের যে গ্রুপটা ছিল, রাজুতে আয় গ্রুপ, তারা দেখলাম একটা অনশন করেছেন, প্রায় 70-71 ঘন্টা 3-4 জন ছিলেন, কিন্তু এইবার কেন যেন জমলো না। তো জমলো না কেন, এটা আমার একটা পর্যবেক্ষণ আছে। এটার মধ্যে আবার ওই যে হাদি মাদিনা তো কি সাউ, ওই বাজে শব্দ বলবো না, অনেকে টেলিভিশনে চ্যানেলে দেখেন, ওইটা ছিঁড়ে ফেল। আমরা দেখতাম যে মাঝখানে কিছুদিন শাহবাগে কিছু মধ্যবয়স্ক আন্টিরা সামনে এসে একটু করে পিছন থেকে সালাউদ্দিন আম্মার বা কেউ একটা স্লোগান দিয়েছেন, জাবের সাহেব স্লোগান দিচ্ছেন, এবং সামনে এই মধ্যবয়স্ক আন্টিরা ডট ডট ছিঁড়া ফেল, ডট ডট ছিঁড়া ফেল বলতেন। তখন একটা জোশ আসতো। যেহেতু রাজুতে সেই ছিঁড়া ফেলের স্লোগান ছিল না, সম্ভবত এই জন্য অনশনটা হয় নাই। মবের ওই গ্রুপটা কিছুটা খেই হারিয়ে ফেলছেন আমার কাছে মনে হলো। কিন্তু তাদেরই অন্যান্য ভাই বেরাদাররা এখন পর্যন্ত খুব সিরিয়াসলি মব চালিয়ে যাচ্ছেন। এই সময়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা যদি শক্তভাবে দমন করার চেষ্টা না করা হয়, আইদার সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে হবে, অথবা অন্য একজন যোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে সালাউদ্দিন সাহেব উপপ্রধানমন্ত্রী বা অন্য কিছু একটা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন, তাহলে সেটা দেশের জন্য ভালো হবে। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, তারেক রহমান এই দেশে থাকার, যুক্তরাজ্যে লন্ডনে থাকার পরে যে সিস্টেম নিয়ে চলে গিয়েছিলেন, বা তার যে পিআর টিম আছে, তারা তাকে এক ধরনের ফ্যামিলি ম্যান হিসাবে দেখানোর চেষ্টা করছেন। তিনি বিদেশ থেকে এটা শিখে গেছেন, কারণ বিদেশের নেতাদের এইটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে স্ত্রীরা সাথে থাকেন, আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলেন, বা অন্যান্য নেতারা ফ্যামিলি নিয়ে থাকেন, এবং তারা যে একটা হ্যাপি ফ্যামিলি, এটা দেখানোর একটা কালচার এই দেশে আছে। সেই কালচারটা তারেক রহমান বাংলাদেশে নিয়ে গিয়েছেন, এটা ভালো কালচার। মুশকিলটা হচ্ছে বাংলাদেশে প্রতিদিন এত এত ঘটনা ঘটে যে প্রতিদিনই খারাপ কিছু হয়। তাই বলে কি তিনি সিনেমা দেখতে যাবেন না? তাই বলে কি তিনি আরেকটা কাজে যাবেন না, নাটক দেখতে যাবেন না? আমি মোটেও বলছি না যে তিনি যাবেন না, কিন্তু অ্যাকশন আগে করতে হবে। আমরা তার একমাত্র অ্যাকশনের আগে দেখেছি তিনি বিড়াল কুলে নিয়ে খুব আদর করতে পছন্দ করেন। কিন্তু বাংলাদেশের প্রবাদটা হচ্ছে ঠিক উল্টো। বাংলাদেশের প্রবাদ হচ্ছে প্রথম রাতে বিড়াল মারতে হয়।
প্রথম রাতে বিড়াল মেরে সবাইকে সতর্ক করতে হয়। তারেক রহমান প্রথম রাতে বিড়াল মারতে ব্যর্থ হচ্ছেন, বিড়াল তার কোলে উঠে গিয়েছে। সেটা যদি প্রাণী বিড়াল হয় ভালো, একটা কিউট জেবু বিড়াল খুব ভালো, কিন্তু মবের বিড়াল যখন তার কোলে উঠে যাচ্ছে, মবের বিড়াল কিন্তু শুধু কোলে থাকবে না, একটু পরে ঘাড়ে উঠবে। আমরা এর আগে দেখেছি ডক্টর ইউনূস তারটা তো আর বিড়াল ছিল না, তারটা ছিল বান্দর। তার বান্দর উনি কুলে নিয়েছিলেন, সেই বান্দর পরে ঘাড়ে উঠেছে, মাথায় উঠে মুতে চলে গিয়েছে। এবং এই জিনিসটা যাতে না হয়, প্রথম রাতে বিড়াল মারতে হবে। তারেক রহমানের প্রথম রাতে এখনো পেরিয়ে যায় নাই। এই জিনিসটা যদি উনি না দেখে থাকেন, দেশের অবস্থা আগামীতে আরো খারাপ হবে বলে আমি আশঙ্কা করছি। প্রিয় দর্শক, আগামী পর্বে অন্য কোনো একটা জিনিস নিয়ে কথা হবে, এবং এই বিড়াল মারা নিয়ে একটা গল্প আছে। আজকে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এটা বলছি না। বিড়াল মারার না, ওই গল্প না ভাই, আপনারা যেটা কমন মনে করেন ওইটা না, একটা ভিন্ন ধরনের গল্প আছে। সেটা ঠিক বিড়াল না, বাট তারেক রহমান সংক্রান্ত একটা মজার গল্প আছে, কিভাবে যুক্তরাজ্য থেকে বা পশ্চিমা কালচার থেকে কপি করা জিনিস বাংলাদেশে কেন চলবে না, সেটা নিয়ে আমরা পরে আরেকটা কোনো এক পর্বে আলাপ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।